যেমন এই যে আমার ছোট ভাই নৌসাদ যেটা বললেন যে সবাইকে ঠিক কথা বলতে পারেন, নৌসাদ কি বলতে পারবেন যে তাদের দলের নেতা তার দাদা যখন বলেছিলেন মহিলারা অভিনয় করে বলেন রাস্তায় এদের বেত্রাঘাত করা উচিত, পিটিয়ে চাবুক মারা উচিত, এই যে প্রতিবাদ এখন বিশেষে হ্যাঁ বলেছিলেন তো অর্ধ সত্য মিথ্যা ভয়ঙ্কর তো অর্ধ সত্য মিথ্যা আপনি ক্লিয়ার করুন। আপনি নয় পূর্ণ মিথ্যা বলেন, আমি অর্ধ সত্য, না অর্ধ সত্য, আপনি নয় পূর্ণ মিথ্যা বলেন, আমি অর্ধ সত্য বলি। তাতে কি আছে বলেছিলেন তো অর্ধ সত্য মিথ্যা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছেন তা নিয়ে, আপনার দলের নেতা আপনার দলের নেতা তা নিয়ে টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন যে কত মহিলা মাত্রে তার আচরণ কি হতে পারে। আমরা তো সেই লাইভ ভাষণ শুনেছি তো। আপনি অর্ধ সত্য বলেন, তারপর তার বক্তব্য সে রেকটিফাই করেছে, যদি এই মানসিকতা সে রেকটিফাই করেছে, কিন্তু আপনি অর্ধ সত্য বলছেন। আপনি যদি এই মানসিকতা নিয়ে যে ক্ষমতায় যান তাহলে আমার মনে হচ্ছে যে চিন্তার দৈন্য, চিন্তার দুর্নীতি, দার্শনিক যে আমাদের দৈন্য ইত্যাদি যে শব্দগুলো তুলছেন সেগুলো আস্তে আস্তে আপনার শুধু চিন্তা স্তরে থাকবে না, আপনার শরীর ভঙ্গিমায় চলে আসবে, তারপর আপনার মনে চলে আসবে। ফ্রান্সিস ফুকুয়ামা বলেছিলেন যে চিন্তার নয়, আমাদের ভাবনার নয়, মস্তিষ্কের নয়, যখন সার্বিকভাবে যখন পুরো দেউলিয়া হয়ে যায় মানুষ, সেই দেউলিয়াপনা হচ্ছে সবথেকে মারাত্মক। আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক পরিসরে দাঁড়িয়ে কথা বলছি, একে অন্যের যুক্তিকে কাটছি, নিজের যুক্তি দেওয়ার চেষ্টা করছি, কোনটা অর্ধসত্য কোনটা পূর্ণ মিথ্যা সেগুলো আমার মনে হয় যারা শুনছেন তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো। ধন্যবাদ। মুহূর্তে রাজ্য রাজনীতির তরুণ মুখ নওশাদ সিদ্দিকী, আমার পরবর্তী বক্তা নওশাদ সিদ্দিকী। সময় 4 মিনিট, সময় শুরু এখন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা জিনিস ভালো লাগবে, আমরা যে 6 জন স্পিকার আছে এখানে এক জায়গায় আমরা সহমত হতে পারবো যে দুর্নীতির সাথে রাজনীতির যে সমর্থক শব্দের সাথে আমরা সহমত নই, কিন্তু এটাও সাথে সাথে বলতে হচ্ছে আমাদেরকে কিছু রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক নেতাদের জন্য আজকে যেন সমর্থক শব্দ হয়ে উঠছে। আপনি কি কেন্দ্র সরকারের বলুন কি রাজ্য সরকারের, আমাদের যে রাজ্য সরকার চলছে, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সীমাহীন দুর্নীতি হয়েছে 4 মিনিটে বলে তো সম্ভব নয়। জাস্ট আমি দুটো কেন্দ্র সরকারের বলবো, দুটো রাজ্য সরকারেরগুলো তো আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। একটা দেখছিলাম লখনৌতের নর্দার্ন রেলওয়ে ডিভিশনের ইঁদুর মারার জন্য, ইঁদুর ধরার জন্য পার ইঁদুর পিছু প্রায় 41,000 টাকা করে খরচ হয়েছে, প্রায় 70 লক্ষ টাকা খরচ করেছে স্বল্প কটা ইঁদুর ধরার জন্য। তো এটা কি ধরনের দুর্নীতি আমরা বুঝতেই পারছি। জগন্নাথবাবুর কথাটা সত্যি ভালো লাগলো, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আমরাও স্লোগান দিচ্ছি, কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা স্লোগানের সামনে দিয়ে দেখছি গিয়ে আপনার দিল্লিতে দ্বারকা এক্সপ্রেসওয়েতে যেটা বরাদ্দ ছিল কিলোমিটার প্রতি 18.2 কোটি টাকা, ওভারনাইট সেটা কিলোমিটার প্রতি প্রায় 250 কোটি টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে। এই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমরা যদি রাজ্যের দিকে ফিরে আসি, আছেন আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ে তো আমাদের আইনজীবী স্যার তো লড়াই করছেন বিষয়টা নিয়ে। আমি বিধানসভার মধ্যে আমাদের বনমন্ত্রীকে, বর্তমান তিনি এখন কোথায় আছে আমরা জানি, তো কোশ্চেন করেছিলাম যে হাতির তাণ্ডব এত বেড়ে যাচ্ছে কেন। আপনারা আজকেও পেপারে দেখেছেন গতকালকের ঘটনা, যে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে হাতি, এসে তাণ্ডব চালাচ্ছে। আমি কোশ্চেন করেছিলাম এত তাণ্ডব বাড়ছে কেন। আমাকে কিন্তু উত্তর দিয়েছিল যে হাতির নাকি জঙ্গলের খাবার ভালো লাগছে না, লোকালয়ের খাবারকে ভালো লাগছে, ওই জন্য চলে আসছে। কিন্তু ওখানেও একটা দুর্নীতি আছে। দুর্নীতিটা কি হচ্ছে, ওখানে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে রিসর্ট বানাচ্ছে, কর্পোরেটদের জন্য জায়গা করে দিচ্ছে, ফলে হাতি তার বাসস্থান তার বাস্তুতন্ত্র ব্রেক হচ্ছে, তার খাদ্য পাচ্ছে না, সে লোকালয়ে চলে আসছে। এই যে টোটাল সামগ্রিকভাবে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলো থেকে আমাদের যদি মুক্ত না করতে পারি, আমাদেরকে ক্রমশ ওই দুর্নীতি আর রাজনীতি সমর্থক শব্দ দিকে ঠেলে দেবে। পরিশেষে একটা কথা বলবো, এই সমস্ত দুর্নীতির অন্যতম একটা বড় উৎস হচ্ছে যেভাবে বা মার্কেটে আনাজ বিক্রি হচ্ছে না, তার থেকেও বড় হচ্ছে দলবদল হচ্ছে। এই দলবদলও কিন্তু দুর্নীতির একটা বড় উৎস হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখলাম আমাদের পশ্চিমবাংলাতে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছেন, ক্যান্ডিডেটদের দিয়েছেন, তারা কন্টেস্ট করবেন, কিন্তু দুঃখের বিষয় মুকুটমণি অধিকারী মহাশয় তিনি অফিসিয়াল এখনও পর্যন্ত বিধানসভার ডেটা অনুযায়ী বিজেপির তিনি এমএলএ, তিনি তৃণমূলের এখন এমপি পদপ্রার্থী হয়ে তিনি ভোট চাইতে যাচ্ছেন। এগুলো কি দুর্নীতি নয়? এগুলো হচ্ছে দুর্নীতির উৎস। এগুলোকে যদি আমরা সমূলে নাও
গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের রায় যদি না এদেরকে আমরা জনবিচ্ছিন্ন করতে পারি, তাহলে দুর্নীতির ওই সূচকটায় 2022-এ দেশের দুর্নীতি উপলব্ধি সূচকে 83 নম্বর না 85 নম্বরে ছিল, 2023-এ সেটা বেড়ে 93-এ পৌঁছে গিয়েছে 180টা দেশের মধ্যে। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এইগুলোকে নির্মূল না করতে পারি, তাহলে 180-র দিকে আমরা হয়তো আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমারের দিকে হয়তো ছুঁড়ে যাব। ধন্যবাদ। নওশাদ, কাউন্টার করার পালা। নওশাদ 3 মিনিট এখানে সময়। সব থেকে সেফ জোনে আছে, কারণ ওর সরকার চালানোর এখন অভিজ্ঞতা নেই, কিন্তু অভিযোগ মাঝে মাঝেই উড়ে আসে যে বিজেপির সঙ্গে আঁতাত নওশাদ সিদ্দিকীর, এটাও একটু জানতে চাইবো। এমন একটা জোনে আমি আছি, একটু এগিয়ে গেলে বিজেপির সাথে আতা, একটু পিছিয়ে আসলে ভাইপো কত দিচ্ছে, খুব ক্রিটিক্যাল জোনে আমি আছি। তবে বিজেপির সাথে আতাত বা ভাইপোর সাথে সম্পর্ক থেকে বড় কথা, রাজ্য এবং দেশবাসী ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে। সাংবাদিক স্বাধীনতাতেও আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের বসবাস করার পরেও আমাদের হস্তক্ষেপ হচ্ছে। এটা থেকে কীভাবে কাটিয়ে ওঠা যায় তার লড়াই আছি। কয়েকজন বললেন তার কয়েকটা বিষয়ে, যেহেতু এখন জবাব দেওয়ার সময় আসছে, একটা বিষয় আমাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। আমরা জানি একে অপরকে কে কত বড় দুর্নীতি করেছে, কে কত ছোট দুর্নীতি করেছে, এর ক্লাসিফিকেশনে যাচ্ছে। একদম হচ্ছে ওটা থেকে না করে আমার মনে হয় যে আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি, বা আমাদেরকে যারা মানুষ ভরসা করে আমাদেরকে আইনসভা লোকসভার মধ্যে পাঠাচ্ছে, সেটা আমরা কতটা ফুলফিল করতে পারছি। 10 লক্ষ 15 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে মেম্বার অফ পার্লামেন্টে হয়ে যাচ্ছি, 3 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে এমএলএ হয়ে বিধানসভার মধ্যে যাচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্যটা গিয়ে তাদের যে অভাব অভিযোগ চাওয়া পাওয়া সেগুলো উত্থাপন করার থেকে বড় কথা, সেখানে গিয়ে যেতে আমি সেই ক্ষমতাটাকে মিসইউজ করি, সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমি আমার ব্যক্তিগত অ্যাসেট বাড়িয়ে নিই, তাহলে আমার মনে হয় আমাদের থেকে আর খারাপ কি হতে পারে। একটা প্রসঙ্গ আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে আমাদের মাননীয় সিএম ম্যামের কথা বললেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমরা দেখেছি, চিড়িয়াখানায় সিংহ প্রসব করলেও কিন্তু অনুপ্রেরণা লাগছে। আর গত বছরে মাল নদীতে গঙ্গা বিসর্জনের সময় যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্য যদি কোনো প্রোগ্রাম করতে লাগে সেখানেও অনুপ্রেরণা লাগছে। সুতরাং যেভাবে চাকরি থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, সেখানে অনুপ্রেরণা ছাড়া কি হতে পারে, এটা আমাদের ভাবাটা হয়তো ভুল হচ্ছে। সেখানেও নিশ্চিতভাবে অনুপ্রেরণা আছে। আর সর্বশেষ আমি বলবো অধ্যাপক অর্ণব শাহ সাহেবের কথা, যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার এটা দেখাচ্ছেন যে আদানি আম্বানিদের অ্যাসেট বেড়েছে বলে রাজ্যেরগুলো ছোট করে দেখানোটা আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে। আদানি আম্বানি আমার কর্পোরেট ফান্ড নিয়ে, ইলেকট্রাল ফান্ড নিয়ে আমরা চলছি না, কিন্তু আপনি আদানি আম্বানি বা কেন্দ্রকে দেখিয়ে রাজ্যের যে দুর্নীতিগুলো হয়েছে সেইগুলোকে আপনি ছোট করে দেখতে পারেন না। দুর্নীতিকে দিই তার হোক, সংজ্ঞা দেওয়া হোক, ছোট আর বড় নয়। যে দুর্নীতিটা হয়েছে আমাদেরকে শপথ নেওয়া দরকার যে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা আমাদের দ্বারাই কোনো দুর্নীতি হবে না, তার যেমন আমরা শপথ নেব। সাথে সাথে আমাদের সামনে যেটা দারুণ কথা বলছেন তিলোত্তমা দেবী মহাশয়া, যে আমার খুব ভালো লেগেছে যে আমরাও যদি কাউকে একটা কিছু বিনিময়ে যদি আমি আমার কাজটা হাসিল করতে চাই, যেমন নিজের দায়ী, ঠিক যে করছে বিনিময়ে সেও একইভাবে দায়ী, ঠিক একইভাবে আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমরা যেমন দুর্নীতি নিজে করব না, আমার সামনে যদি কোনো দুর্নীতি হয়, সে কে ছোট কে বড়, কে আমার দলের কে আমার বিরোধী দলের, তা না দেখে সরাসরি আমরা বিরোধী করব, তাহলে আমার মনে হয় আমরা একদিন সেই দেশকে পাবো, পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমরা উপনীত হব। কারণ আমাদের যা ইউথ 10 থেকে 15 সেকেন্ড, আমাদের দেশে যা ইউথ আছে প্রায় 60 কোটির ওপরে, পৃথিবীর আর কোনো দেশে নাই। আমাদের ইউথকে যদি আমরা যথাযথভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারি, সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, আমাদের ইউথ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমাদেরকে পরিণত করতে পারবে। থ্যাংক ইউ। এরপরে নওশাদ, এটা পারসেপশন তৈরি, দুর্নীতি তার মানে এই রাজ্যে শাসকের বিরুদ্ধে দুর্নীতি আসলে পারসেপশন, বাস্তব নয়, বলছেন ব্রাত্য বসু। দেখুন, ব্রাত্য বসু দায়িত্ব নিয়ে বলতে পারেন উনি দুর্নীতিমুক্ত, কিন্তু শাসকে যারা আছেন কজন দুর্নীতিমুক্ত আছে আমাদেরকে আতস কাছে দেখতে হবে। 10 চক্রে ভগবান ভূত, জানি না ব্রাত্য বসু কতদিন ভালো জায়গায় থাকবেন। নওশাদ, আমি যেহেতু আপনি এখন আপনার দল যেহেতু ক্ষমতায় নেই, আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনি দেখবেন এই কথাগুলো বলা অত সহজ হচ্ছে না। আপনার পাশে আপনি ব্যক্তিগতভাবে সৎ থাকতে পারেন, আপনার পাশের লোক, আপনার ডান পাশের লোক, ওনারা গণ্ডগোল করতে পারে। কেননা এই গোটা সিস্টেমটা, আমি একবারও বলছি না ফুল প্রুফ, যে সিস্টেম নিয়ে গোড়ায়, কিন্তু সেই সিস্টেমটা সংসদীয় সিস্টেম, সেটা স্বাধীনতার পর থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়।
সেইটাই আমরা নিয়ে যাচ্ছি। আপনি আমায় বলুন তো যে আমি যে পয়েন্ট আমি বললাম একদম আমার বক্তব্যের শুরুতে, আপনি যার সঙ্গে হাত মিলিয়েছেন তারা রাজীব গান্ধীকে চোর বলতো, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাজীব গান্ধী চোর নন, প্রফুল্লচন্দ্র সেনকে চোর বলেছিল, দেখা যায় চোর নন। তাহলে আমাদের পারসেপশন এরকম খালি সংবাদ মাধ্যম করছে না যে একটি পার্টি ধারাবাহিকভাবে ব্যক্তি মানুষ সম্পর্কে, ক্ষমতায় যারা আছেন তাদের সম্পর্কে এবং ক্ষমতায় ছড়াতে চেয়ে যে কোনো পর্যায়ে কুৎসার দিকে চলে গেছে। আমি বলছি আমাদের ক্ষেত্রেও, আমার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও আপনারা বিরোধী দল হিসেবে সেই দায়িত্ব পালন করছেন কি না সেই রকম কোনো একটা বিরোধী দল জায়গায় হিসেবে নিজেদেরকে আপনারা ফেলছেন? ব্যর্থ। বিরোধী দল হিসাবে দায়িত্বশীলতার আমার মনে হয় ভূমিকা পালন করি। হ্যাঁ। তবে একটা কথা বলি। আমি একটা নওশাদ শেষ করে নিক। তো কথা হচ্ছে ব্যাপারটা যাকে তিহার জেলে নিয়ে যাচ্ছে তাকে বীর সম্বোধন করে ফিরিয়ে নিয়ে আসবো, তার কারো মধ্যে এই ধরনের প্রবণতা থাকলে তারা তো বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারো বাড়িতে ইডিসি যদি রেড করতে যায় তার সুগার বেড়ে যাবে, তার কিছু হলে দেখে নেবো এই কথা, মানে তো অন্য কাউকে আরও বাহবা দেওয়া হচ্ছে যে পরের লাইন যারা আসছে ভয় খাবে না, তোমার জন্য আমি আছি। কিন্তু একবারের জন্য জোরে গলায় বলতে দেখছি না আমরা যে ও অন্যায় করেছে, ওর বিচার হোক, ওর জন্য আমরা কথা বলবো না, এটা শুনতে পাচ্ছি না। এই জন্যই হচ্ছে জগন্নাথ হচ্ছে শেষটা আমাদেরকে শেষটা করতে হবে। তার মধ্যে যে প্রসঙ্গটা তুলে ধরলেন এই প্রকল্পের কথা বলছি, এই প্রকল্পটা দিয়ে তো একদিকে যেমন তারা হয়তো কিছু মানুষ উপকৃত হচ্ছে, তার থেকে বেশি দুর্নীতি হয়ে যাচ্ছে। কারণ ভয় দেখানোটা তো একটা দুর্নীতির মধ্যে পড়ছে। যদি আমাকে ভোট না দাও এই প্রকল্পটা আমি কেড়ে নেবো আর দেবো না। বিধবা ভাতা, বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে শাসকের লোক খাচ্ছে। এটা তো তাহলে প্রকল্পের নামে দুর্নীতি চলছে। প্রকল্প দিয়ে যে দুর্নীতিকে রোধ করা যাবে বা প্রকল্পের জন্য যে ইস্যু হবে না, এটাও ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মানুষের হাতে তখনই আমি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তখনই পাবো মানুষকে যখন আমি সচেতন করতে পারবো। মানুষকে সচেতন করার জন্য পর্যাপ্ত পরিকাঠামোর দরকার। যেখানে হসপিটালে গেলে, পিজি হসপিটালে গিয়ে দেখুন বেড পাচ্ছে না, একটা গ্রাম থেকে মানুষ উঠে আসছে। এক সেকেন্ড একটা কথা, একটা আপনাকে আটকাচ্ছি। সেটা হচ্ছে যে প্রশ্নটা তিলোত্তমা তুললেন যে অর্থাৎ আমি মধ্যবিত্তের কর্মসংস্থান করব না গরিবের জন্য আমি ডোল দেব, ডোল পলিটিক্স, এইটা নিয়ে বললেন যে, কিন্তু তিলোত্তমা একটা তার সেন্সিটিভ কথা বললেন যে আমি দেখব যে ওটা তাদের অ্যাঙ্গেল থেকে, যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অর্থনীতিবিদ বলেছেন যে ভাই গরিবের হাতে বেনিফিশিয়ারিতে টাকা দিতে হবে, যেটা বিকাশবাবু বললেন যে খানিকটা টাকা তুলে দেওয়া। প্রোডাক্টিভ হোক না, প্রোডাক্টিভ হোক, আমরা তো বলছি হোক, প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা পৃথিবীর অর্থনীতিবিদরা বলেছেন যখন প্যান্ডেমিক সেই সময় মানুষের হাতে টাকা নেই, তাকে টাকা দাও না, যাতে দেখুন, অর্থনীতিটা সমৃদ্ধ হয়। আপনি কি কিন্তু আপনার আমি একটা ছোট্ট করে, কৃষকের আপনি সারের দাম দেবেন না, কৃষককে সেচের ব্যবস্থা করবেন না, কৃষক আত্মহত্যা সারের দাম করছে। দেওয়া হয়। আমাকে বলতে দিন। সেই কৃষককে আপনি ক্ষমতায়িত করবেন না, বলবেন তোমার পরিবারকে আমি 500 টাকা 700 টাকা দিলাম। ক্ষমতায়নটাকে ছেড়ে দিয়ে যদি আপনি দোল নির্ভর করেন, তা না অর্থনীতির পক্ষে সমৃদ্ধ করে না সমাজকে সমৃদ্ধ আর করে। আমাদের কৃষক রাজ্যের আমরা কৃষককে ক্ষমতায়নও করছি, ফ্যামিলি ইনকাম, আর মেঘালয়ের প্রায় 30,000 টাকা। আমরা এই স্লোগান দিচ্ছি না যে কৃষকের ছেলে খালি কৃষক চাষ করবে কিনা, কৃষক আত্মহত্যা যে চাষের পরিমাণ ছেলে চাষ বেড়েছে করবে তার না, কোনো চাষির ব্যাখ্যা ছেলে আছে? চাষ করবে না। ডিবেটের শেষ নেই।